স্বাগতম ক্রিকফ্যান্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে কিন্তু সমালোচনা অনেক দিনের। মিরপুরের কিউরেটর গামিনী ডি সিলভাকে কিন্তু অনেক সময় ভিলেন বানানো হয়। তবে মিরপুরের উইকেটের এবং বাংলাদেশের যেই আরও মাঠ আছে সেগুলোর দায়িত্ব নিতে আসছেন টনি হেমিং। এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আজকে কিন্তু বিসিবির একটা মিটিং হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে টনি হেমিংকে 2 বছরের জন্য দায়িত্ব দিচ্ছে কিন্তু বিসিবি। টনি হেমিং কিন্তু গত রাত্রেই বাংলাদেশে পৌঁছে গেছেন, এটা আসলে কেমন লাগছে? টনি হেমিং কিন্তু আগেও কাজ করেছে বাংলাদেশের সাথে, এরপরে তিনি পাকিস্তান হয়ে কাজ করেছেন। তাকে আনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে গামিনী ডি সিলভা, যার কথা বলছিলেন আপনি। গামিনী ডি সিলভাকে নিয়ে কিন্তু অনেক ধরনের আসলে কথা আছে। তিনি মিরপুরের উইকেটটাকে নষ্ট করেছেন বা তার কারণেই মিরপুরের উইকেটটা ভালো হয় না। এখন তার উপরে তাকে কন্ট্রোল করার জন্য কি টনি হেমিং আনা হয়েছে নাকি সেইটা এখন দেখা হয়েছে। কিন্তু গামিনীকে কিন্তু আসলে টার্মিনেশন লেটার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি কিন্তু এখনও আসলে আজকে যেটা প্রেস ব্রিফিং হলো সেখানে কিন্তু এখনও তাকে সেটা কনফার্ম করা হয়নি যে গামিনী থাকছেন কি থাকছেন না। তিনি বলেছে ইফতেখার রহমান মিঠু তিনি বলেছেন যে টনি হেমিং আসার পরে যখন গ্রাউন্ডস কমিটির মিটিং হবে তখন আসলে ডিসিশন নেওয়া হবে যে গামিনী থাকবেন কি থাকবেন না। এখন কিন্তু তাকে অন্য আরেকটি মাঠে কিন্তু সরিয়ে দেওয়ার এরকম এটাই বলছি যে এর আগে অনেক মিডিয়াতে বা অনেকভাবে এসেছে যে তাকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে, তার জায়গায় টনি হেমিংকে আনা হচ্ছে। কিন্তু আজকে বিসিবির মিটিংয়ের পরে যেটা জানা যাচ্ছে যে এটা নিয়ে তারা একটা লম্বা মিটিং করেছে এবং সেইখানেই টনি হেমিংকে একটা নতুন দায়িত্বে দেওয়া হয়েছে, নতুন একটা হেড বানানো হয়েছে, যেটার আন্ডারে অন্যান্য ক্রিকেটাররা থাকবে। গ্রাউন্ডসে যেসব কার্যকলাপ আছে সেগুলো তিনি দেখবেন। এখন তার আন্ডারে কিন্তু এখনও গামিনী আসলে থাকছেন। টনি হেমিং গামিনীকে বাদ দিবেন নাকি দিবেন না সেটার বিষয়টা কিন্তু আসলে আমরা এখনও কনফার্ম হতে পারছি না। এটা কিন্তু বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে টনি হেমিং যেহেতু এই ডিপার্টমেন্টের হেড হিসেবে জয়েন করছেন, এই সিদ্ধান্তটা তাকে আসলে নিতে হবে। এখানে কিন্তু আরেকটা বিষয় যে বিপিএলে অনেক সময় আমরা দেখতে পারি যে বিভিন্ন ফিক্সিংয়ের ইস্যু, লাস্ট বিপিএলটাতে কিন্তু ফিক্সিংয়ের বেশ কিছু ইস্যু সামনে এসেছিল, বেশ কয়েকজন ক্রিকেটারের নাম কিন্তু জড়িয়ে গিয়েছিল সেই বিষয়টা। বিসিবি কিন্তু সবসময় এইসব বিষয়ে তৎপর, তাদের একটা অ্যান্টি করাপশন ইউনিটও আছে, তারা এইসব বিষয়ে কিন্তু কাজ করে। লাস্ট বিপিএলে কী সব দুর্নীতি হয়েছে এগুলো নিয়ে তারা তদন্ত রিপোর্টও কিন্তু জমা দিয়েছে। তবে সবথেকে ভালো বিষয় বিসিবি কিন্তু অ্যান্টি করাপশন ইউনিটে ইনচার্জ হিসেবে নিয়ে আসছেন অ্যালেক্স মার্শালকে, যিনি আসলে আইসিসিতে কাজ করেছেন। এই বিষয়টা কতটুকু এটা খুবই একটা ভালো উদ্যোগ ছিল, কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে অ্যালেক্স মার্শাল কিন্তু একটা রিপোর্ট দিয়েছিলেন যেখানে বিপিএলের কতটুকু ফিক্সিং হয় বা কতটুকু ইলিগাল কাজ হয় সেগুলোর একটা বিস্তর একটা রিপোর্ট দিয়েছেন। শুধু বিপিএল না, আরও অন্যান্য লিগগুলোতে কী হয়। যেহেতু তিনি আইসিসিতে অ্যান্টি করাপশনে কাজ করেছেন, তিনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে সবসময় নজরে রাখতেন। সো তাকে যদি এনে বাংলাদেশের যে অ্যান্টি করাপশন রয়েছে তাকে আজকে বলা হয়েছে এনহ্যান্স করা হবে, যে তাকে আরও প্রসিদ্ধ করা হবে এই ডিপার্টমেন্টটাকে। কারণ এই ডিপার্টমেন্ট আসলে যেভাবে কাজ করছে গামিনীর মতোই, যে গামিনী থাকার পরেও কাজ হচ্ছে কি হচ্ছে না দেখা যাচ্ছে, তারপরে কিন্তু গামিনীকে আসলে সরানো যাচ্ছে না, একই জায়গায় রয়ে যাচ্ছে। এই আকসুর ব্যাপারটাও কিন্তু সেম। সো মার্শালকে যদি আনা হয়, মার্শাল যদি তাকে পুশ করা হয় বা মার্শালের মতো একজনকে যদি হেড করে নিয়ে আসা হয়, অবশ্যই অন্যান্য যারা রয়েছে তারা ঠিকমতো কাজ করবে এবং এই জিনিসগুলো কিন্তু মার্শাল নিরপেক্ষভাবেই দেখবেন। এখানে কিন্তু তার আসলে কাউকে বাঁচানো বা কাউকে নিয়ে আলাদাভাবে চিন্তা করার কোনো কারণ নেই। সো মার্শালকে যদি যেহেতু বিসিবি আনছে, আমার মনে হয় যে নেক্সট বারের বিপিএলে যেসব অ্যালিগেশনগুলো আসে, আমার মনে হয় যে নেক্সট বারের বিপিএলে এই অ্যালিগেশনগুলো আমরা হয়তো শুনবো না। কারণ যদি এরকম কিছু হয়ে থাকে তখন আমার মনে হয় যে যেই রিপোর্টটা মার্শাল দিবে সেটা সবার কাছে অ্যাকসেপ্টেড হবে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এই ডিসিশনটা খুবই একটা ফাইন ডিসিশন হয়েছে এবং আজকের মিটিংয়ে আমার মনে হয় যে যতগুলো ফাইনাল ডিসিশনস হচ্ছে এইটা, যে অ্যালেক্স মার্শালকে বিসিবি নিয়ে আসছে। তবে একটা কিন্তু ধন্যবাদ পেতে পারেন বিসিবি সভাপতি বুলবুল, তিনি কিন্তু দেশে নেই, তিনি ভিডিও কলের মাধ্যমে আসলে মিটিংটাতে যুক্ত হয়েছিলেন। তবে এইসব সিদ্ধান্তের পিছনে তার একটা বড় কিন্তু হাত আছে, যেহেতু বাংলাদেশের ক্রিকেটে তিনি আসলে লম্বা সময় ধরেই প্ল্যান করছেন যে দেশের ক্রিকেটকে কিভাবে আসলে বিকেন্দ্রীকরণ করা যায় ঢাকার থেকে। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আজকে কিন্তু এখানে মিঠু ভাই কিন্তু বলছিলেন যে এখানে প্রত্যেকটা কমিটির কাছ থেকে একটা প্রেজেন্টেশন চাওয়া হয়েছে, তাদের ফিউচার প্ল্যানিং কি, 25টা কমিটি আছে, প্রত্যেকে প্রেজেন্টেশন দিয়েছেন ফিউচার প্ল্যানিং কি, তারা আগামীতে কি করতে চান, বর্তমানে কি কারণে বাধার সম্মুখীন হচ্ছেন, এইসব ক্ষেত্রেই ভাবনা চিন্তা করেই কিন্তু এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের রোলটা
কেমন হচ্ছে? না, উনি কিন্তু যখন এসেছিলেন আমরা কিন্তু বারবার বলছিলাম তিনি আইসিসির হয়ে কাজ করেছেন, এতদিন আইসিসি থেকেই কিন্তু ডিরেক্ট বিসিবিতে এসেছেন। সো তার চিন্তাভাবনাটা কিন্তু আসলে আইসিসি লেভেলেরই হবে, কারণ তিনি ওই যোগ্যতাতেই আইসিসিতে এতদিন কাজ করেছেন, এখন বিসিবিতে এসেছেন, এখন নিজের দেশের ক্রিকেটের উন্নতির জন্য আসলে যা যা করা দরকার তা তিনি যদি প্রপার হেল্প পান, আমার মনে হয় যে এই বোর্ডটা ঘুরে দাঁড়াবে এবং এই বোর্ডটায় যেসব নেগেটিভ কথাগুলো আছে, নেগেটিভ ইম্প্যাক্টগুলো রয়েছে, সেগুলো হয়তো আস্তে আস্তে দূর হয়ে যাবে। যদিও তাদের এই বোর্ডটার সময়টা খুবই কম, কারণ নির্বাচন দিলে অক্টোবরে নির্বাচন হওয়ার কথা আছে। আমি বুলবুল হয়তো তিনি বলছেন তিনি নির্বাচন করবেন না। সো তিনি এর মধ্যে যেই কিছু বিষয় যদি সিস্টেম দাঁড় করিয়ে দিতে পারেন এবং সেই সিস্টেম যদি নেক্সট যারা আসবে ফলো করা হয়, তাহলে আমার মনে হয় যে হয়তো বোর্ড ঘুরে যাবে। কিন্তু এটা বিষয়টা আসলে আমরা এতদিন দেখেছি যে এক ধাঁচে যখন একটা বোর্ড চলে তখন এর ভিতরে অনেক ধরনের আসলে পার্সোনাল গেইনের ব্যাপার থাকে, পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপার চলে আসে, তখন আসলে ক্রিকেট নিয়ে চিন্তা না করে পার্সোনাল গেইনের কথা চিন্তা করা হয়। সো আমরা সেগুলার আসলে নেগেটিভ কথাটা এখন সরিয়ে রেখে বুলবুল ভাই যে এইসব উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলোকে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং আমার মনে হয় যে বিপিএলটা করার আগে এই ডিসিশনগুলো খুবই ভালো হয়েছে এবং আমরা আসলে অ্যাপ্লিকেশনটা দেখতে চাই যে যা যা বলা হচ্ছে সেগুলো অ্যাপ্লাই করা হচ্ছে ঠিকমতো। যদি অ্যাপ্লাই করা হয় ঠিকমতো, আমার মনে হয় যে বিসিবি কিছুটা হলেও একটা সুন্দর বিপিএল হয়তো দিতে পারবে এবং আমরা যে মাঠ নিয়ে কথা বলছি, মাঠেরও হয়তো আমরা কিছুটা উন্নতি দেখতে পারবো। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।